ইলেকশনের পরে আমি 100% গ্যারান্টি দিতে পারি বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। Efficiency is absolutely key. আমাদের যে ন্যাচারাল গ্যাস পাইপলাইন লিকেজ আছে, চুরি আছে, হুইচ ইজ 12% অর মোর। যা কিছুই বলি না কেন, রাজনৈতিক সদিচ্ছা। তামিম ভাইকে রিকোয়েস্ট করছি। উই আর টিয়ার 3 কান্ট্রি। আগামী 20-25 বছর ফসিল ফুয়েলের বাইরে বড়ভাবে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, আমি সেটা দেখি না। SDG 7 says that you must ensure access, that means you have to have access, which we have achieved. 99% accessibility to electricity we have achieved, which is a good thing, but access to affordable, reliable and sustainable modern energy, that is the SDG 7 goal. Now we are only focusing on sustainable. How about reliable and affordable? So if you talk about reliable and affordable, then we have to think about a fuel mix that will allow us to have reliable and affordable and also sustainable. Now I integrated energy and power system master plan যেটা করা হয়েছে, যেটা আমাদের ওয়েবসাইটে চলে এসেছে, ফাইনালাইজড হয়ে গেছে, it talks about 2050, which is 30 years from now. This is far-fetched. By 30 years, so many things will happen. Why we are bothering about doing all these things? It's a theoretical exercise we are doing over the year. এবং সেখানে যেটা দেখানো হয়েছে ইকোনমিক গ্রোথ, সেটা দুটোর অ্যাভারেজ করা হয়েছে। একটা হলো পার্সপেক্টিভ প্ল্যান, যেখানে 20 বছর ধরে বাংলাদেশের জিডিপি গ্রোথ 9% ধরা হয়েছে। It is an absurd, unbelievable GDP growth 20 years in a row at 9%, because we want to achieve high, that target was first $12,000 per capita income হবে আমাদের 2041-এ। ওইটা অ্যাচিভ করতে আমার কি পরিমাণ জিডিপি গ্রো করতে হবে, সেটাকে মাঝখানে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট করে একটা লাইন টেনে জিডিপি গ্রোথ 9% করে দেখানো হয়েছে, হুইচ ইজ জাস্ট আনরিয়ালিস্টিক। তো সেইখানে আমরা যদি দেখি যে 60,000 মেগাওয়াট আমাদের লাগবে 2040-এর মধ্যে, this must be revised, this must be reviewed. Percentage of power taken by industry from the grid is flat since 2017. তার মানে ইন্ডাস্ট্রি গ্রিড থেকে কোনো পাওয়ার নিচ্ছে না, এবং গ্রোথ অফ গ্রিড, আমাদের যে এই যে বিদ্যুতের এত সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তার মূল গ্রোথ ড্রাইভিং ফোর্সটা হলো ডোমেস্টিক সেক্টর। ডোমেস্টিক সেক্টর নাও কনজিউমিং 55% ইলেকট্রিসিটি। এই মুহূর্তে আমাদের পার ইউনিট প্রোডাকশন কস্ট হচ্ছে 11 টাকা, আমাদেরকে দেওয়া হচ্ছে 8 টাকায়, অ্যাভারেজ কস্ট 8 টাকা দেওয়া হচ্ছে। তার মানে 3-4 টাকা পার কিলোওয়াট আওয়ারে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে যাচ্ছে। ইলেকশনের আগ পর্যন্ত এটা হবে, ইলেকশনের পরে আমি 100% গ্যারান্টি দিতে পারি বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, বিকজ গভর্নমেন্ট ক্যানট সার্ভাইভ উইথ দিস কাইন্ড অফ সাবসিডি। রিলায়েবল পাওয়ার দিতে হবে, ইন্ডাস্ট্রি যেন রিলাই করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, once I start giving reliable power from the grid, ক্যাপটিভ এবং গ্রিডের যে ডিফারেন্স আছে কস্টিংয়ে, পাওয়ার জেনারেশনে 4.5 টাকায় ক্যাপটিভে পাওয়ার জেনারেশন হচ্ছে, আর ইন্ডাস্ট্রি এখন গ্রিড থেকে নিচ্ছে 2 রকম রেট আছে, একটা হচ্ছে পিক অফ পিক লোড, আর একটা হচ্ছে ফ্ল্যাট লোড। তো পিক অফ পিকই ম্যাক্সিমামই নেয়, সেখানে বোধহয় 7 টাকা বা 7.5 টাকা করে তারা পে করছে। তো 7 টাকার সাথে, মানে 4.5 টাকার সাথে 7 টাকা ইলেকট্রিসিটি কিভাবে কম্পিট করবে? ডিফারেন্সটা কেন হয় যে ক্যাপটিভে 4 টাকার, ক্যাপটিভে যে গ্যাসটা দেওয়া হচ্ছে সেটা অনেক চিপার রেটে দেওয়া হচ্ছে। আমাদের কস্ট হলো পড়ে যায় 8 টাকার উপরে ক্যাপটিভে। আমার একটা জেনারেটরে, আমি যদি হলাম কি 1 মেগাওয়াটের জেনারেট নেই, আমি সবসময় এটা হলো 500, 600, 700 মেগাওয়াট আমি ইয়েগুলো করি, প্রডিউস করি। কেউ হলো 100 ওই লেভেলে যায় না, ঠিক আছে? আমার ইনভেস্টমেন্ট, আমার জায়গা, আমার হলো কি বলে, আমার যে আদার থিংস, হাউ কাম ইউ পিপল সে যে 4 টাকা 5 টাকা হলো প্রোডাকশন কস্ট হতে পারে? প্লিজ তামিম ভাই। উই ক্যানট প্রেডিক্ট 5 বছর পরে আমার কি রিকোয়ারমেন্ট লাগবে। আমি এখন 2030 সালে বলতেছি 40,000 মেগাওয়াট লাগবে, 2030 সালে 40,000 মেগাওয়াট। আই চ্যালেঞ্জ, দেয়ার ইজ নো ওয়ে উইল রিকোয়ার 40,000 মেগাওয়াট বাই 2030। So ওই প্রেডিকশন কোথেকে আসলো? 40,000 মেগাওয়াট কোথা থেকে আসছে? এটা উই হ্যাভ এ সিজনাল ভেরিয়েশন, হাইয়েস্ট সিজনাল ভেরিয়েশন ইজ 6,000 মেগাওয়াট, অ্যাভারেজ ইজ 3,000, 4,000 মেগাওয়াট।
টোটাল তো 4000 মেগাওয়াট শীতকালে আমাদেরকে এমনি বসায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে প্ল্যানিংটা করতে হবে। এবং রিনিউয়েবলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আনলেস উই হ্যাভ স্টোরেজ, আনলেস উই হ্যাভ ফ্লেক্সিবল ডিমান্ড ম্যানেজমেন্ট, এগুলো যদি আমরা না করতে পারি, স্মার্ট গ্রিড এগুলো যদি না করতে পারি, লিগ্যাসি অর্থাৎ আমাদের যে ট্রেডিশনাল গ্রিড আছে সেখানে আমরা সর্বোচ্চ 10 থেকে 15% রিনিউয়েবল আমরা অ্যাকোমোডেট করতে পারি, উইচ ইজ অ্যাবাউট 2 to 3000 মেগাওয়াট। ইউএসএতে বড় ধরনের রিনিউয়েবল প্রজেক্ট গ্রিড ইন্টিগ্রেশনের ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটরের পারমিশন পেতে অ্যাভারেজ ওয়েটিং পিরিয়ড ইজ 4 years। 8000 প্রজেক্ট ইউএসএতে ওয়েটিংয়ে আছে, রিনিউয়েবল প্রজেক্টস। সো দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। এন্টায়ার ইউ ইজ গোয়িং ফর এ 10 to 15% ফ্লেক্সিবল ইন্টারকানেক্টিভিটি বিকজ টু অ্যাকোমোডেট দিস রিনিউয়েবল। সো আমাদেরকে এই ফ্লেক্সিবল ইন্টারকানেক্টিভিটি ইন্ডিয়া এবং ইয়ের সাথে আমাদেরকে করতে হবে। ইকোনমিকে ইমপ্রুভ করতে হবে। ইকোনমি যদি ইমপ্রুভ না হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না হয়, ইন্ডাস্ট্রিকে যদি আমরা সাপোর্ট না দিতে পারি, তাহলে আমাদের এই সামনের যত পরিকল্পনা আছে যাই করি না কেন, সাফারিং আমাদের বাড়বে এবং এটা আমরা কিছু করতে পারবো না। Bangladesh is still floating on gas, apparently it appeared to be like that. Then why are the IOCs not here? পৃথিবীতে যদি আসলে কোনো জায়গায় সম্পদ থাকে, সে সমস্ত দেশগুলোকে রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে দিয়ে ব্যবসা করে। If there is sufficient gas in the country and that gas can be extracted the cheapest possible method compared to your competitive sources, people would come and put money in it. Money will find its way. We should have developed our own extracting ability. Based on Bloomberg and other trends, I envisage that our average power generation cost from 2024 to 2030, since we are likely to be very import dependent, will be in the regions of 11 to 11.5 cents, stripped of all taxes. Stripped of all taxes. This is roughly about the same price we are paying to the no electricity, no payment based solar based power plant that we're doing. 11 সেন্টি আমরা করছি, তার মধ্যে কয়টা হবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, বিকজ অফ ল্যান্ড বেসড ল্যান্ড স্ক্যাসিটি। আমি মনে হয় টাইমস আর পরবর্তীতে আবার আলোচনা করতে পারবেন। বাংলাদেশের সৌর বিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে আমি খুব এক্সট্রিমলি আশাবাদী না, ফ্লোটিং সোলার ছাড়া অ্যান্ড রুফটপ সোলার ছাড়া। বাংলাদেশে যদি আপনার 11 থেকে 11.5 সেন্টে যদি বিদ্যুতের উৎপাদন ক্ষেত্রে খরচ হয়, সেটা এই জায়গায় ধরে রাখতে হলে আমাদের এফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে। বাংলাদেশের বিদ্যুতের গ্যাস সাইডে উৎপাদন প্রায় 11,500 মেগাওয়াটের মতো গ্রিড পর্যায়ে, কিন্তু এই 11,500 মেগাওয়াটের মধ্যে কিন্তু 7,000 মেগাওয়াটের বেশি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, প্রায় 3,000 3,500, এগুলো কিন্তু এফিসিয়েন্সি অ্যাভারেজ 33% বেশি না। যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট যেগুলোর অ্যাভারেজ প্রায় 1700 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে, যেগুলোর 38% অথবা তার চেয়ে কম এফিসিয়েন্সি, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো হয় এই বললাম 45 থেকে 50% PLF, এবং এগুলোর বিদ্যুৎ উৎপাদন খরচ যদি আমরা আসলে বৈশ্বিক যে এখন $13 দাম হচ্ছে MBTU অ্যাভারেজে গ্যাসের দাম, this is as high as in certain cases 25 টাকা per kilowatt hour. These power plants should be absolutely taken out. Now there are about 2000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ কেন্দ্র আছে এরকম, যেগুলোর বিদ্যুৎ উৎপাদনের খরচ কোনো ক্ষেত্রে 25 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে আমরা মাল্টি লেয়ার সাবসিডি দিচ্ছি। গ্যাসের যে আমাদের যে ব্লেন্ডেড প্রাইস, সে ব্লেন্ডেড প্রাইস বর্তমানে হচ্ছে বোধহয় আই থিঙ্ক 22 টাকা 23 টাকা এরকম কিছু একটা হবে। আমদানি এবং নিজস্ব গ্যাস যদি আমরা ওই যে নিজস্ব গ্যাসের যে দামটা 8 টাকা বোধহয় 8 না 9 টাকা যদি ধরি, তাহলে সেখানে দাম আসে এটা 22 থেকে 23 টাকা হবে। এবং 22 থেকে 23 টাকা আমাদের উৎপাদন খরচ, আমরা 14 টাকায় বেচি। If you want to keep our energy price, our cost of power low going forward till 2030, there is no way but to increase efficiency. And if you want to do that, you have to get rid of inefficient plants, be it in whatever field. আমাদের যে বর্তমানে কোল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে কিংবা ভবিষ্যতে চলবে, সেগুলো কিন্তু perhaps the most modern in the world. The ultra supercritical efficiency, their quoted efficiency is 38%, their actual efficiency achieved is 40%. This, as far as coal is concerned, this is very good. Our HMO-based power plants are running at 45-46% efficiency. So, efficiency is absolutely key. আমরা যদি এফিসিয়েন্সির দিকে ধাবিত না হই, আর যদি আমরা আমদানি নির্ভর জ্বালানির উপর চালাই বাংলাদেশ, তাহলে সেক্ষেত্রে we will have very high cost of power.
So efficiency cannot be substituted with anything else. ইমরান ভাই যেটা বলছেন যে এফিসিয়েন্সি, এটার তো কোনো কোশ্চেন Substitute নেই, নাই। কোনো সাবস্টিটিউট নাই। কোনো substitute। ইনফ্যাক্ট পাওয়ার সেল কিন্তু তৈরি হয়েছিল এই পারপাসে, এবং তিতাস গ্যাস থেকে অনেক ইন্ডাস্ট্রির সাথে অনেক করছিল, কাজ করছিল। আমি জানি না আলটিমেটলি মানে ওই পরিমাণ কনভার্সন হয়েছে। হয়নি, মানে আনফরচুনেটলি হয়নি, এটা কন্টিনিউ হয়নি। 2022-23 সালে 3টা এক্সচেঞ্জ রেট আমরা রেখেছি। আমদানির জন্য 100 টাকা, রেমিটেন্সের জন্য 110 টাকা, এক্সপোর্টের জন্য 105 টাকা। কোন ব্যাংক 105 টাকা এবং 110 টাকায় ডলার কিনে 100 টাকায় ডলার বেচবে, কিংবা কেন বেচবে? এটা কোনো স্বাভাবিক প্রসেস হতে পারে? আমরা যদি আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান না করি, আমাদের এই জ্বালানি সমস্যার সমাধান হবে না। অর্থনৈতিক সমস্যার সমাধান যদি হয়, জ্বালানি সমস্যার সমাধান অটোমেটিক্যালি হবে। তা আমি একটু হাসনাত ভাইকে রিকোয়েস্ট করছি যে আপনি আপনার অবজারভেশনগুলো একটু বলেন। আজকে যদি গভর্নমেন্ট আমাকে অ্যালাউ করে 8 টাকা ইলেকট্রিসিটি রিলায়েবল, আই মিন দ্য কোয়ালিটি অ্যান্ড লেভেল, আই উইল শাট ডাউন মাই 30 মেগাওয়াট হলো ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের, স্পিনিং মিল, গার্মেন্টস, ফ্যাব্রিক মিলে। আই উইল শাট ইট ডাউন, বিকজ আমি জানি আমার কস্ট হলো যেটা পড়ে এই 7-8 টাকা লেভেলে পড়ে, অ্যান্ড লট অফ হেসেল এনিওয়ে। তো যার জন্য অ্যাকচুয়ালি কস্ট আমরা যেটা বলি এটা খুব নেট, যে আমার গ্যাস খরচ কত, জেনারেটার খরচ কত, দ্যাটস এন। এর সঙ্গে যে আদার অনেক খরচ আছে, এগুলোকে আমরা ফ্যাক্টর ইন করি না, আমরা বুঝি না। বুঝলে, আমাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছার দরকার এই প্রবলেমগুলো সলভ, এরপর তো প্ল্যানিং পার্টটা আসবে। তো আমরা যদি মানে হয় না, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি কারেক্ট না হয়, এরপরে আমি যতই উপরে যতই রেট্রো ফিটিং করি, এগুলো করি, হবে হয়তো, আলটিমেটলি এটা কিন্তু প্রপারলি বিল্ডিংটা হবে না। তো রাজনৈতিক সদিচ্ছাটা খুব জরুরি দরকার। 21 সালের মধ্যে আমরা সারা দেশকে ইলেকট্রিফিকেশনে নিয়ে আসবো। এই একটা সিঙ্গেল টার্গেট ছাড়া, এই প্ল্যানিং ছাড়া, নট এ সিঙ্গেল প্ল্যান হ্যাজ বিন ফলোড ইভেন 50%. because রাজনৈতিক because সদিচ্ছা a plan is never followed because it is always done by political interference. Absolutely. The decisions are taken politically, not on the basis of Absolutely. technical Absolutely. suggestions. রাজনৈতিক সদিচ্ছা থাকলে আপনার কয়লাও উঠতো। Absolutely. রাজনৈতিক সদিচ্ছা থাকলে Absolutely. আমরা অনশোরে যে থেকে এক্সপোর্টের এক সময় কথা হয়েছিল না, ওই ইমরান কলিম সাহেব বললো যে কেন আসে না, তা আমরা তো অনশোরে এক্সপ্লোরেশন করতে দেই নাই। আমরা 0.5 মেট্রিক টন পার ক্যাপিটা আমাদের কার্বন এমিশন। ওয়াই উই নিড মানে গো ফর সো মেনি, এই যে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুগুলো আমরা কেন করতে যাব? সে রং, এটা আমাদেরকে দিয়ে বলানো হয়। আমাদের যারা থাকে ওই বুদ্ধিজীবী বলেন, তাদেরকে বোঝানো হয় যে আমরা ডাটি কাজ করছি, আমরা দুনিয়াটা, উই আর নট ডুইং ডাটি ওয়ার্ক। এখনো পর্যন্ত মেজর প্রোডাকশন হচ্ছে কোল, আমরা কোল তুলতে পারবো না। আপনার হলাম কি কোল প্রজেক্টে ফাইন্যান্স হবে না কেন? ইজ এ ইন্টারন্যাশনাল পলিটিক্স, যাতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে না পারি, যাতে আমরা ইম্পোর্ট করতে বাধ্য হই। আজকে কেন তারা হলো চাইবে আমরা সেলফ সাফিসিয়েন্ট হব? কেন আমরা কোল ওপেন পিট কেন করব না? আমেরিকাতে যান, সমস্ত লেক, মিশিগান লেকগুলো দেখেন, সব তো এগুলো সব মাইন্ড ছিল। আমাদের এত ইনএফিশিয়েন্ট প্ল্যানগুলো আছে, মানে অবাক লাগে গভর্নমেন্ট কেন এইখানে ওই একই রাজনৈতিক সদিচ্ছা ছাড়া যদি এগুলোকে 30% 35% হলো আপনার হলো কম্বাইন্ড আপনার এফিশিয়েন্ট প্ল্যান শাটডাউন করে আমি ইজিলি ওইখান থেকে ডাবল পাওয়ার পেতে পারি, অর্থাৎ আমার গ্যাস কনজাম্পশন কিন্তু অর্ধেক হয়ে যাবে, বা আমি সেম গ্যাসে ডাবল পাওয়ার কনজিউম করতে। রাজনৈতিক সদিচ্ছা দরকার। এই যে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো, পাওয়ার প্ল্যান্টগুলো, এত লোকজন, গভর্নমেন্ট হয় কি ভয় পায় যে এটা পলিটিক্যাল কোনো ব্যাপার থাকতে হবে, তারা শাটডাউন করতে। এটা হলো মোর লাইক এ চ্যারিটি, মানে পাওয়ার প্ল্যান্টস রান এজ এ চ্যারিটি প্রজেক্ট। ক্যানট বি। আপনি ওই যে বিজনেস করবেন, বিজনেসটাকে চ্যারিটি হিসেবে কনসিডার নো, আপনাকে ডিসিশন নিতে, আপনি কোথায় মার্কেট ইকোনমি ফলো করবেন নাকি আপনি চ্যারিটি মানে ওই সোশ্যাল ইকোনমি ফলো করবেন। So if you really follow the market economy, shut down that project immediately. আমরা যদি আজ থেকে 10 বছর আগে 100 কোটি টাকার প্রজেক্ট করব, কিভাবে করব অনেক প্ল্যান করতে হতো। নাও উই গো ফর মানে $100 million প্রজেক্ট আমরা চলে যাচ্ছি, যে $100 million প্রজেক্ট আচ্ছা কিভাবে করব, আমরা কিভাবে ফাইন্যান্স করব। সো আমাদের যে ক্যাপাবিলিটি আসলেই বেড়ে গেছে, আমরা করতে পারবো, আসলে আমরা করতে। বাট ওই যে বললাম যে সদিচ্ছা কি আছে যে আমরা এক্সপ্লোরেশনে আমরা এই মানে মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে আমরা জয়েন্ট ভেঞ্চার দেবো, এটা গভর্নমেন্ট অ্যালাউ করেন, পলিসিতেই নাই। ওপেক্স মডেলে সোলার মানে প্রাইসগুলো মাস চিপার ইভেন দ্য গভর্নমেন্ট। আপনার 60 টাকা পাওয়া যায়, 60 টাকা 8 টাকায় ওপেক্স মডেল। এই ওপেক্স মডেলটাকে আরো হেভিলি লোকজনদেরকে বোঝানো দরকার, যেটা করা দরকার। তাতেও একটা সিগনিফিকেন্ট মানে 2000 না, অনেক
মানে কয়েক হাজার মেগাওয়াট কিন্তু লোকজন চলে আসবে যে হ্যাঁ এইভাবে করা যেতে পারে। এবং যদি এরকম মানে ক্লাস্টার বেসিসে একটা ধরেন কথার কথা এই জায়গাগুলোতে মিরপুরে আপনার 1000 বাড়ি রুপটপে আমি অপারেট করব, সো ওদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে আমি যদি করতে পারি যে ঠিক আছে, তাদের তো কোনো অসুবিধা নেই। ইন্ডাস্ট্রিতে যে ওই মডেলটা যেটা কাজ করে যে 7 টাকা করে দেয়, জি। সেটাই যদি অনেকগুলো ক্লাস্টার অফ হাউস নিয়ে তারা করতে করতে পারে, কিন্তু industry-তে- ওখানে কিন্তু একটা নেট মিটারিং সিস্টেম আছে, ওটা কিন্তু গ্রিডের সাথে না, কানেক্টেড হয়। সেটা আমাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে নেট মিটারিং যেখানে আমরা পাচ্ছি ওইখানে নেট মিটারিং দরকার নাই। আমাদের দেশে রুফ তো মাল্টি ইউজ, এখানে কাপড় শুকায়, ছাদ বাগান আছে, সো ইউ ক্যান গেট দ্যাট রুফ। এনার্জি পাওয়ারের আপনি কিন্তু নট এ সিঙ্গেল সলিউশন যে আপনি বলেন আপনি একটা সলিউশন Yes, করেন, yes. এটা কিন্তু জাদু মন্ত্র একটা দিয়ে Multiple. হবে না। 10-15 বছর আগে আমাদের আমার প্রবলেম আমার বেডরুমে শুধু এসি ছিল, এখন আমার ড্রাইভারের বাসায় বোধহয় এসি আছে। আপনি দাম বাড়িয়ে দেন না, হবে না। আমার কাছে স্যার যেটা বলেন যে দাম কি 55%, আপনি দাম বাড়িয়ে দেন, যা কিছুই বলি না কেন রাজনৈতিক সদিচ্ছা, বিশ্বাস করেন এটা ছাড়া উপায় নাই। প্রথম কথাটা হচ্ছে এনার্জি, এনার্জিটা কন্ট্রোল করেটা কে? হু ম্যানেজেস দিস হোল এনার্জি? এই চেইনটাকে ম্যানেজ করে বিপিসি। বিপিসি কি? বিপিসি গভর্নমেন্ট, তারা বলে এটা যে এটা হচ্ছে রেগুলেটর। আসলে কি, এটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখন প্রডিউস করছেন আপনি 54 টাকা করে, কিনছেন 64 টাকা করে, বিক্রি করছেন আপনি 130 টাকা করে। বিপিসি আপনাকে যে ডিজেল সরবরাহ করছে, যেটা দিয়ে আপনি ইউরো 2 স্ট্যান্ডার্ডের ইঞ্জিনের বেশি চালাতে পারবেন না। এখন পৃথিবীতে ইউরো 5, ইউরো 6 স্ট্যান্ডার্ডের গাড়ি চলে। এই স্ট্যান্ডার্ডটা বিপিসি মেনটেন করে না, এটা ডিসক্লোজার দেয় না, এবং ভোক্তা সংরক্ষণ তারা এটার ব্যাপারে মুখও খোলে না। এখানে যারা ভোক্তা তাদের কোনো বলার এবং কোনো কিছু মানে ইয়া করার মতন ক্ষমতা নাই। তো এই জায়গাটাতে একটা রিফরমেশন দরকার, এবং এই বোর্ডে যারা বসেন মোস্টলি ইনারা পলিটিক্যালি মোটিভেটেড লোকজন, যাদের এই বাজার এবং ভোক্তাদের উপরে ভোক্তাদের সম্বন্ধে সম্যক জ্ঞান নাই। এখানে বার্গ এবং অন্যান্য যারা রেগুলেটরি জিনিস আছে, এই জায়গাগুলোকে একটু রিফরমেশন দরকার, বর্তমান যুগের মতন করে নিয়ে আসতে হবে। আর বার্গের তো এখন দন্তবিহীন বাঘ। আমার টার্গেট দ্যাট উইল সেভ 10%। কোথা থেকে? আমাদের যে ন্যাচারাল গ্যাস পাইপলাইন লিকেজ আছে, চুরি আছে, লিকেজ আছে, একটা টেকনিক্যাল লস হুইচ ইজ 12% অর মোর। বার্গ তাদেরকে দিয়েছিল 2% ফিক্স করে দিয়েছিল যে দে উইল কন্ট্রোল অ্যান্ড দে উইল হ্যাভ অনলি 2%। 10% বেশি লস হচ্ছে কিংবা চুরি হয়ে যাচ্ছে, যেটা রেভিনিউ সরকার পাচ্ছে না। এখানে আমরা যদি 10% গ্যাস সেভ করতে পারি, তাহলে কত গ্যাস আমরা সেভ করতে পারি তুমি ভাইও বলতে পারো। 300 million. বিদ্যুতে 12 থেকে 14% সিস্টেম লস আছে। আপনার টেকনিক্যাল লস আছে 8%, আর নন টেকনিক্যাল লস আছে আরো 6%। 12 থেকে 14% বিদ্যুতের লসটা যদি আপনি একটা টার্গেট বেস্ট করতে পারেন, দিস ইজ দেয়ার টার্গেট, তারা বেতন পাবে বেস্ট অন দিস। ওই যে প্রাইভেট সেক্টর যেটা আমরা বলি না, যে হি গট টু ডেলিভার দ্যাট, আদারওয়াইজ তার পারফরমেন্স ইভালুয়েট হচ্ছে না। এখান থেকে বেরোবার রাস্তা হচ্ছে দুটা জায়গা, একটা এনার্জিতে এফিশিয়েন্টলি লস কমানো, সেভ করা, বিদ্যুতে 10% সেভ করা। যদি এটা করতে পারি, আমরা এই এনার্জি সিকিউরিটিটাকে আরো বেটার এবং আরো এফিশিয়েন্ট করতে পারবো। থ্যাংক ইউ আমাদের সাকিব ভাই। এটাকে আমি তিনটা কো রিফর্ম ইনস্ট্রুমেন্ট যদি আমি দেখি চিন্তা করি, একটা হচ্ছে গিয়ে রিস্ট্রাকচারিং অফ দ্য কোর ইউটিলিটিস, এটাকে আমরা হরাইজন্টাল আনবান্ডলিং, ভার্টিক্যাল আনবান্ডলিং এর দিক থেকে চিন্তা করতে পারি। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলা কান্ট্রিগুলাই অ্যাডপ্ট করেছিল, ইন্ডিপেন্ডেন্ট, স্টাবলিশিং ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি অথরিটি ইন এ ট্রু সেন্স অ্যাকচুয়ালি। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে ওয়েলকামিং প্রাইভেট সেক্টর in all the transmission, distribution and generation sector. আমরা ডেভেলপিং কান্ট্রিজে দেখি there is a absence of cost reflective pricing. আমরা যখন প্রাইভেটাইজেশন কথা বলা হচ্ছে, ওদেরকে এনকারেজ করা হচ্ছে, তো উইদাউট গিভিং দেম এ প্রপার ইনসেন্টিভ উই ক্যানট
লাইক ইউন এক্সপেক্ট যে প্রাইভেট সেক্টর এসে রাতারাতি সবকিছু চেঞ্জ করে দিবে। কাজে এই যে কস্ট রিফ্লেক্টিভ প্রাইসিং এইটাকে আমাদের এনশিওর করতে হবে। এখন যেটা হয়, এনার্জি সিকিউরিটিকে ইকোনমিক্সের একটা নতুন একটা ফর্মুলা বের হয়েছে, যেটা হচ্ছে কি 4A ফ্রেমওয়ার্ক, যেখানে তারা 4টা এর কথা বলছে: অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি। এই 4টা এ। তো বাংলাদেশের পার্সপেক্টিভ আমি কিছু ডাটা নিয়ে এটা অ্যানালাইজ করে চেষ্টা করেছি। ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইন টার্মস অফ অ্যাপ্লিকেবিলিটি, যেটা টেকনোলজিক্যাল ইস্যু, যে মোরলেস উই হ্যাভ সর্ট অফ অ্যাচিভড এনার্জি সিকিউরিটি। However, if we're talking about the affordability, if we're talking about the acceptability, still আমাদের বহুদূর যেতে হবে। এবং এই যে আমি বলছি রিসার্চ করাটা, রিসার্চ করতে যে আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে গিয়ে ডাটা অ্যাভেলেবিলিটি। আমরা কিন্তু কোনো ডাটা পাই না। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু লাইক গেট ডাটা ইন টার্মস অফ ডুইং রিসার্চ ইন দ্য এনার্জি সেক্টর। থ্যাংক ইউ। আমার মনে হয় যে খুব কম সেমিনারে সবাই একটা কনসেনসাসে থাকতে পারে, বেশ সবকিছু পয়েন্টেই একটা কনসেনসাস। বাট আমি একটা জিনিস বলি যে এই বছর সবচেয়ে আমি এক্সাইটেড ছিলাম যে জিনিস নিয়ে, এটা নিয়ে তেমন কোনো কথা বলেন নাই, সেটা হলো যে একটা ডেনমার্কের প্রপোজাল বাংলাদেশকে। বুঝলাম এটা বেজ লোড না, কিন্তু এটা বেজ লোড। এই আপনার যেটা হলো সমুদ্রে আপনার স্টাডি করে তারা করবে, বিকজ তাদের ওই টেকনোলজি, তারা এটা অলরেডি করে। সো এবং এই রিনিউয়েবলের এই জিনিসগুলো যদি আমাকে আরো কোশ্চেন দেয়, যে যেমন ধরেন বাংলাদেশে সোলার পাওয়ার করলে এইটা আপনার 11 টাকা 12 টাকা এলো সবচেয়ে চিপ, মানে ইনক্রেডিবল প্রাইস, যেখানে আমি দেখি ইন্ডিয়াতে দেখা যায় যে এটা 3 টাকার কম। সো আমাদের দেশে দেখা যায় যে এগুলা নিজেদের করার থেকে বলা হয় ইন্ডিয়া থেকে আনাই ভালো, ঠিক না? কিন্তু রিনিউয়েবল পাওয়ারের কিন্তু একটা অ্যাডভান্টেজ, বড় অ্যাডভান্টেজ আছে, যে আপনি যখন একবার বসায় ফেলেছেন তখন কিন্তু আপনার রিকারিং কস্ট খুব, মানে কিছু মেনটেনেন্স ছাড়া কিছু নাই। আরেকটা পয়েন্ট হলো আপনারা কেউ ডিসকাস করেন না, সেটা হলো যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, যে কোনো সভ্য দেশেই ইলেকট্রিসিটি অথবা গ্যাস কানেকশনে যখন এটা ইন্ডাস্ট্রিয়াল কানেকশন দেয় তার রেট থেকে কম, আর ডোমেস্টিকের রেট থেকে বেশি। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টা, আমাদের দেশে হলো ইন্ডাস্ট্রিতে বেশি, ডোমেস্টিকে কম। আর এর ফলে যেটা হয়, এটা আসলে একটা চুরিকে এনকারেজ করে। আর যেটা হয় যে কারণে সবাই কেন আপনার রুফটপ সোলার করতেছে ইন্ডাস্ট্রি, একটা হলো রিলায়েবিলিটি, আর একটা হলো মানে আমার কাজ করতে করতে লোডশেডিং যেন না হয়, ওটাকে প্রিভেন্ট করা একটা। আর হলো কস্টের দিক থেকে তো অনেক, সে যারা ওই কাজগুলো করে দিচ্ছে সে মোটামুটি 20 বছরের জন্য গ্যারেন্টি দিয়ে দিচ্ছে 7 টাকায় করে দিবে। তো আমি তো এটা পাচ্ছি না সরকারের থেকে, আমি জানিও না যে 2024 সালে গিয়ে ইলেকট্রিসিটি প্রাইস কোথায় যাবে। যতই আপনি উইশফুল থিঙ্কিং করেন যে পেট্রোবাংলা ডাইনামিক হয়ে যাবে, বাপেক্স ডাইনামিক হয়ে যাবে, এখানে বেস্ট লোক নিয়ে গেল, ওইখানকার যে কালচার, এটা আমি নিজে 2টা পত্রিকায় কাজ করছি, টিবিএসএল আমার সেকেন্ড জীবনের। হ্যাঁ, আমি বুঝি ওয়ার্ক কালচার কি জিনিস। একটা জায়গায় গিয়ে আপনি বেস্ট ওয়ার্ল্ডের লোক ঢুকান, আইদার টিকতে পারবে না, যেমন বিমান, আইদার টিকতে পারবে না অথবা ওদের মতো হয়ে যাবে। বুঝতে পারছেন? ওয়ার্ক কালচার এটা সাংঘাতিক জিনিস। সরকারে ভালো ভালো লোক ঢুকা থাকতে পারে না ভালো। এই সো থ্যাংক ইউ অল।